নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আর একটা নতুন ভিডিওতে। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের কালিম্পংয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজমের যে প্রপার্টিতে আমরা ছিলাম সেই স্টেটা কেমন ছিল এবং এই ট্যুরিস্ট লজটি কেমন ছিল। আগের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর আজকের ভিডিওটি শুরু করছি সেই ট্যুরিস্ট লজের একটি সকাল থেকে, যেখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে। আর ব্রেকফাস্টের কী কী ছিল একবার আপনাদেরকে বলে দিই। 4 পিস করে টোস্ট ছিল, ডাবল ডিপের অমলেট ছিল, কলা ছিল, আর গুলাব জামুন ছিল, জ্যাম, জেলি, বাটার, যে যেরকম খাবে সেই রকম ছিল। যেহেতু ট্যুরিস্ট লজে রিনোভেশনের কাজ চলছে তাই রুমেই ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। তো আমরা 3 জন ব্রেকফাস্ট করে নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি এই সুন্দরী পাহাড়ি শহর কালিম্পংকে একটু এক্সপ্লোর করতে। কালিম্পংয়ে কিন্তু দার্জিলিংয়ের মতো এত উচ্ছলতা নেই, চায়ের বাগানও নেই, কিন্তু ডেলো ও দূরবীন দ্বারা দুই পাহাড়ে ফাড়ে ছাওয়া ফুল ও অর্কিড ও স্কটিশ মিশনারিদের তৈরি এই শহর কালিম্পং কিন্তু 2-3 দিনের অবকাশ যাপনের জন্য দারুণ এক জায়গা। তো কথায় কথায় আজকে আমরা কালিম্পংয়ের যে 9 পয়েন্ট সাইট সিনের যে ব্যাপারটা রয়েছে তার যে প্রথম পয়েন্ট সেটা হচ্ছে একটা গল্ফ কোর্স, সেইখানে কিন্তু চলে এসেছি। কালিম্পংয়ের এই গল্ফ কোর্সটি কিন্তু প্রায় 4000 ফিট ওপরে অবস্থিত। আর চারদিকের যে লোকেশনটা সেটা থেকে একটা অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়। তবে এর ভেতরে কিন্তু সাধারণ মানুষকে বা ভিজিটার্সকে ঢুকতে দেওয়া হয় না, মানে যেটা গল্ফ কোর্সের মেন ক্যাম্পাস সেটার মধ্যে ঢুকতে দেওয়া যায় না। আর এখানে যে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, এই ক্যাফেটেরিয়াটা থেকেই গল্ফ কোর্সের যে চারদিকটার সৌন্দর্য আমরা অনুভব করতে পারি, তাই আমরা ক্যাফেটেরিয়া দিয়ে ঢুকে এই দিকটা দেখছিলাম। আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই যে গল্ফ কোর্সটা সেটা বানানো হয়েছে যে আর্মি যে পার্সোনাল রয়েছেন তাদেরকে ফিট রাখার জন্য। এই ক্যাফেটেরিয়াতে কিন্তু চা কফির বেশ ভালোই আয়োজন রয়েছে, সঙ্গে স্যান্ডউইচও পাওয়া যায়। তবে যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি আর একদম আমাদের যে ট্যুরিস্ট লজ থেকে এই গল্ফ কোর্সটা খুব কাছে, তার জন্য খিদে তো একদম পাইনি। কিন্তু যদি কেউ মনে করেন যে এখানে বসে খেতে খেতে গল্ফ কোর্সের সৌন্দর্য অনুভব করবেন, তাহলে কিন্তু অবশ্যই এখানে বসে একটু চা কফি খেতেই পারেন। গল্ফ কোর্সটা দেখে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে পড়েছি আর সামান্য একটু হেঁটে আমাদের যে সেকেন্ড, যেটা দ্বিতীয় দ্রষ্টব্যস্থান, সেইটা দেখার জন্য একটু হেঁটে যাচ্ছি। মেয়ে আর হাজব্যান্ড আগেই হেঁটে বেরিয়ে গেছে, তো আমি একটু ফটো টটো তুলছিলাম, ভিডিও করছিলাম বলে একটু দেরি হলো। তো এবার হেঁটে হেঁটে সেকেন্ড যে জায়গাটা সেখানটায় যাচ্ছি। ওই যে এসে গেছে সেকেন্ড জায়গাটা। কেউ কি আন্দাজ করতে পারছেন এটা কি? এটা কিন্তু খুব বিখ্যাত একটি জায়গা। হ্যাঁ, আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কালিম্পংয়ের সব থেকে হন্টেড প্লেস, সেটা হচ্ছে মর্গান হাউস, যেটা বর্তমানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজমের একটি প্রপার্টি, যেখানে হোটেল হিসাবে এটিকে ভাড়া দেওয়া হয়। তো মর্গান হাউসের যে ইতিহাসটা, সেই ইতিহাসটা সংক্ষিপ্ত করে আপনাদের একটু বলে দিই, যদিও আপনারা অনেকেই জানেন। 1930 সালে এই মর্গান হাউসটি তৈরি হয়। জর্জ মর্গান নামে এক দুর্দণ্ড প্রতাপ পাট ব্যবসায়ী এক নীলকর সাহেবের একটি মাত্র মেয়েকে, যাকে আমরা ইতিহাসে লেডি মর্গান হিসাবে জানি, তাকে বিয়ে করে এই মর্গান হাউসে এসে তাদের বিবাহিত জীবনটা শুরু করেন। সেই সময়ে এই মর্গান হাউসটা শুধুমাত্র যে তারা বিবাহিত জীবন অতিবাহিত করছিলেন তা নয়, বিভিন্ন ইংরেজ ব্যবসায়ীদের বিভিন্ন রকমের পার্টি, বিয়ের অনুষ্ঠানও কিন্তু এই মর্গান হাউসে তখন অনুষ্ঠিত হতো। এখানে শোনা যায় যে জর্জ মর্গান এবং লেডি মর্গানের বিবাহিত জীবন হয়তো খুব একটা সুখের ছিল না, এবং জর্জ মর্গান যেহেতু লেডি মর্গানের উপর নাকি অনেক অত্যাচার করতেন বলে একদিন দুঃখে এই লেডি মর্গান তার নিজের বেডরুমে কিন্তু সুইসাইড করেন, এবং তারপরে জর্জ মর্গান এই বাড়ি ছেড়ে কিন্তু চলে যায়। এবার আসি প্রসঙ্গে যে কেন এই বাড়িটিকে হন্টেড হাউস বলা হয়। এই বাড়িটি যারা রক্ষণাবেক্ষণ করেন, যদিও এখন এটি গভর্নমেন্টের একটি প্রপার্টি, কিন্তু তাও যারা এখানে সিকিউরিটি গার্ড রয়েছেন এবং এই অঞ্চলের লোকের সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে কেন এটিকে হন্টেড হাউস বলে, তার মেন কারণ হচ্ছে যে যারা নাকি এখানে রাত্রিবেলা পাহারা দেন তারা নাকি একজন ভদ্রমহিলার হিল পরা জুতোর আওয়াজ পান। কখনো নাকি রাত্রিবেলা
বাথরুমের লাইট বন্ধ হয়ে যায়, কখনো সেই কল খোলে জল পড়ে আবার আপনা আপনিই বন্ধ হয়ে যায়, কেউ নাকি দরজার ওপার থেকে কারুর নাম ধরে ডাকার আওয়াজ পায়। যদিও এগুলোর কতটা বাস্তবিক ভিত্তি আছে আমি জানি না, আমি দিনের বেলায় গেছিলাম এবং আমরা এখানে অ্যাকচুয়ালি বুক করার সাহসও হয়নি। তবে যখন আমরা এই মর্গান হাউসটি দেখতে এলাম তখন কিন্তু টোটালি বুকড, একদম মানে পিক সিজনে যেরকমভাবে হোটেল বুক থাকে কোনো ঘর কিন্তু এখানে খালি ছিল না। আর প্রসঙ্গক্রমে আরও একটা কথা বলে রাখি, এই মর্গান হাউসে যতগুলো ঘর রয়েছে তার মধ্যে একটি ঘর কিন্তু আজও গভর্নমেন্ট থেকে সিল করা রয়েছে, যেটি কিন্তু কখনোই হোটেলে ভাড়া দেওয়া যায় না, মানে ভাড়া দেওয়া হয় না। সেটা কি কারণ সেটা আর যাচ্ছি না সে প্রসঙ্গে। তবে মর্গান হাউসে কতটা লেডি মর্গানকে দেখা যায় বা তার উপস্থিতিটা কতটা অনুভব করা যায় সেটা বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি যে মর্গান হাউসের যে লন বা এই বাংলোটার বারান্দা থেকে মায়াবী কুয়াশা, ভোরবেলায় পাখির ডাক, কাছে গল্ফ কোর্সের অপার সবুজ, আর আরেকদিকে কালিম্পংয়ের টোটাল ভ্যালি এবং কাঞ্চনজঙ্ঘা সব মিলিয়ে মর্গান হাউস কিন্তু একবারে 10-এ 10। যাই হোক, মর্গান হাউস দেখে এবার আমরা চলে এসেছি দূরপিনদারা মনেস্ট্রি দেখতে। আমরা যে সময় দূরপিনদারা মনেস্ট্রিতে পৌঁছালাম তখন কিন্তু প্রেয়ারের জন্য ভেতর থেকে মনেস্ট্রিটা বন্ধ ছিল, তাই ভেতরে ঢুকে আর সেটা দেখতে পেলাম না। তাই আশেপাশটা ভালোভাবে ঘুরে দেখলাম। মনেস্ট্রি বন্ধ থাকলেও তার আশেপাশ ঘুরে যে এই যে চারদিকের অপার সৌন্দর্য সেটা কিন্তু আমরা তিনজন দু চোখ ভরে অনুভব করলাম। আর পাহাড়ে একদম পলিউশন যেহেতু নেই, এই যখন ঠান্ডা হাওয়াটা এসে মুখে লাগছে এত ফ্রেশ ফিল হচ্ছিল, যেটা আমি এখানে আপনাদেরকে ভাষায় বুঝিয়ে বলতে পারবো না। মনেস্ট্রির এই চারদিকটা সত্যিকারেই মানে বলতে গেলে ফটো তোলার জন্য দারুণ জায়গা, একদম প্রপারলি যেটাকে আমরা বলি ইনস্টাগ্রামেবল যে এরিয়া সেটা কিন্তু সত্যি এই মনেস্ট্রিতে আছে। এবং সমস্ত জায়গাতেই পাহাড়ের আমার মনে হয় ছোটোখাটো এরকমভাবে পাওয়া যায় জায়গা যেখানে কিন্তু দারুণ ছবি ওঠে। দূরপিন মনেস্ট্রি কালিম্পংয়ের সর্ববৃহৎ মনেস্ট্রি এবং পশ্চিমবঙ্গে একটি নামকরা বুদ্ধ মনেস্ট্রি হিসাবে এটি পরিচিত। 1976 সালে দলাই লামা এখানে ভিজিট করেন। এই দূরপিন মনেস্ট্রি আরও একটি কারণের জন্য বিখ্যাত, সেটা হলো এখানে রাখা রয়েছে পবিত্র কঙ্গ্যুর অর্থাৎ দ্য ট্রান্সলেটেড ওয়ার্ডস অফ বুদ্ধা, যেটির 108টা পবিত্র ভলিউম এই দূরপিন মনেস্ট্রিতে রাখা রয়েছে। মন ভরে কিছু ছবি তুলে মা, মেয়ে, হাজব্যান্ড দারুণভাবে স্মৃতি তৈরি করে এবারে আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট যে দ্রষ্টব্যস্থান সেটার উদ্দেশ্যে। আর দেখুন এখন যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি তার চারপাশে কিন্তু রয়েছে আর্মির জায়গা। যেহেতু আর্মির জায়গা সেই জন্য চারদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও পাহাড় আমাদের সমতলের থেকে অনেক বেশি পরিষ্কার বলে আমি মনে করি, কারণ আমার মনে হয় যে এখানকার লোকেদের থেকে পাহাড়ি লোকেরা অনেক বেশি ডিসিপ্লিন তাদের জীবনযাত্রার জন্য। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আর কথায় কথায় চলে এসেছি আরেকটি দ্রষ্টব্য স্থানে, সেটাও কিন্তু ইতিহাস প্রসিদ্ধ একটি জায়গা। আমরা এবার এসে পৌঁছেছি একটি ঐতিহ্যবাহী ভবন, সেটা হচ্ছে চিত্রভানু। বুঝতে পারছেন তো নিশ্চয়ই, আমাদের রবি ঠাকুরের বাড়ি। 1943 সালে এই চিত্রভানু বাড়িটি তৈরি হয়, অর্থাৎ কবিগুরুর মারা যাওয়ার ঠিক 2 বছরের মাথায়। রবীন্দ্রনাথ ঠাকুর এবং মৃণালিনী দেবীর যিনি জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এবং কবিগুরুর অত্যন্ত পছন্দের পুত্রবধূ প্রতিমা দেবী, তার নামে আসলে এই বাড়ির যে জমিটি ইজারা নেওয়া ছিল। এবং ঠাকুর পরিবার এই বাড়িটি তৈরি হওয়ার পরে রথীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের স্টুডিওর যে নাম চিত্রভানু, সেই চিত্রভানুর নামটাকেই এই বাড়িতে ওনারা মনে করেন যে এই বাড়ির নামের জন্য প্রযোজ্য, এবং সেই সূত্রেই এই বাড়ির নাম হয় চিত্রভানু। প্রতিমা দেবী এই বাড়িতে দীর্ঘকাল বসবাস করেছেন এবং যখন তিনি এই বাড়িতে বসবাস করছেন সেই সময় থেকেই তিনি পাহাড়ি ছেলে মেয়েদের স্বনির্ভর হওয়ার জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা চালিয়ে গেছেন। বিভিন্ন রকমের কারুশিল্প, কুটির শিল্প, বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে তাদেরকে স্বনির্ভর করার জন্য চেষ্টা করে গেছেন। 1962 সালের প্রতিমা দেবী এই বাড়িটি গভর্নমেন্টের কাছে হস্তান্তরিত করে দেন পাহাড়ি ছেলে মেয়েদের বিভিন্ন রকমের শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য। আমরা যখন এই বাড়ির আশেপাশে ঘুরছিলাম বেশ কিছু ইউনিফর্ম পরা ছেলে মেয়েদেরকে দেখছিলাম, তো আমি একজনকে ডেকে জিজ্ঞাসা করছিলাম যে এইখানে তোমরা কি শেখো। তো তার উত্তরে একটি পাহাড়ি ছেলে আমাকে খুব সুন্দর করে হেসে উত্তর দিল যে আমরা এখানে হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং করছি, প্র্যাকটিক্যাল ট্রেনিং করছি। যাই হোক, চারদিকটা ভালোভাবে ঘুরে আর এইখান থেকে একটা
ছোট্ট ভিউ পয়েন্টের মতো জায়গা করা রয়েছে, সেইখান থেকে কালিম্পং শহরটা এত সুন্দর দেখতে লাগছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বাড়িটির মধ্যে ঠাকুর বাড়ির ব্যবহার করা বিভিন্ন রকমের ফার্নিচার, জামা কাপড়, তাদের ব্যবহার করা বিভিন্ন সামগ্রী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিরল যে ছবি তার বেশ নকল এইখানে কিন্তু করা রয়েছে। যদিও সেটা আজকে দেখা গেল না, কারণ এটা যাদের আন্ডারে রয়েছে তারা এটা কি তালাচাবি বন্ধ করে দিয়ে চলে গেছিলেন, বলছিলেন যে এটা ভিজিটার্সদের জন্য নয়। তো যাই হোক, আমরা বাইরেটা ঘুরে এবার আমরা চলে এসেছি পাইন ভিউ নার্সারিতে। তবে আমার ব্যক্তিগতভাবে যেহেতু একটুখানি অর্কিড এইসব পাহাড়ি ফুলে আমার একটু অ্যালার্জি রয়েছে, সেই জন্য আর আমি পাইন ভিউ নার্সারিতে ঢুকলাম না। কিন্তু যদি কখনো আপনারা কেউ আমার এই ভিডিও দেখে যান, তারা অবশ্যই এই পাইন ভিউ নার্সারিটা দেখবেন। আমার মনে হয় দেখতে খুব ভালো লাগবে। এরপরে আমরা বেশ খানিকটা পাহাড়ে চড়াই চড়ে চলে এসেছি বুদ্ধা পার্কে। এটি রাস্তার দুটো ধারে এরকম পার্ক করা রয়েছে, যেখানে গৌতম বুদ্ধর মূর্তি রয়েছে। তবে এই পার্কের যে ইতিহাস কি সেইটা আমি জানতে পারলাম না, অনেককেই জিজ্ঞাসা করলাম, ওনারা ওনাদের ভাষায় যে কি একটা বুঝিয়ে বললেন সেটা সত্যি আমি অক্ষম, আমি বলতে পারলাম না। তবে এই পার্কের আশেপাশ থেকে যে ভিউটা সেইটা কিন্তু আমি খুব ভালোভাবে এনজয় করেছি আর অনেক ছবি তুলেছি। এই বুদ্ধা পার্ক থেকে বেশ মিনিট 5 মতো গাড়িতে গেলেই যে দ্রষ্টব্য স্থানটি আসে সেটি হচ্ছে হনুমান টক। একটি পাহাড়ের চূড়োতে রয়েছে একটি বিশালায়তন হনুমানজির মূর্তি। সেটি প্রায় 30 ফুটের মতো লম্বা হবে। আর একটি পাহাড়কে একদিক দিয়ে সিঁড়ি রয়েছে আর একদিক দিয়ে এরকম স্লোপিং করা রয়েছে, যেখান দিয়ে আপনাকে চড়াই উতরাই মেনটেন করে ওই পাহাড়ের চূড়াতে উঠতে হবে। এবং যেখানে ওঠার পরে যে চারদিকে যে সিনিক বিউটিটা, সেটা এক কথায় অনবদ্য। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব রূপ এখান থেকে দেখা যায়। এবং শুধু তাই নয়, সিকিম, লাভা এবং কাফের হিলসেরও বেশ পরিষ্কার একটা চিত্র কিন্তু এই হনুমান টক থেকে দেখা যায়। নিচ থেকে দেখে মনে হচ্ছে যেন আর ওপরে উঠতে পারবো না, তবে মনের জোর করে ঠাকুরের নাম নিয়ে কষ্ট করে চলুন, একবার ওপরে উঠেই পড়ি। হাঁপাতে হাঁপাতে কোনো রকমে চলে এসেছি এই বেসটাতে। এবার এখান থেকে একটু রেস্ট নিয়ে এতগুলো সিঁড়ি বেয়ে উঠে ঠাকুরের কাছে পৌঁছতেই হবে।
চারিদিকের এই অপার সৌন্দর্য দেখে এবার আমরা নেমে এসেছি হনুমান টক থেকে। এবার যাচ্ছি হচ্ছে সামনেই একদম রয়েছে যে দুর্গা মন্দির, সেটাই হচ্ছে আমাদের নেক্সট দ্রষ্টব্য স্থান। একটা পুরো চত্বরের মধ্যে দুর্গা মন্দির, শিব মন্দির, গণপতি মন্দির, সব মন্দিরগুলো একটা জায়গাতেই রয়েছে। আর এত সুন্দর এর পরিবেশ। মন্দিরে ঠাকুর দর্শন করার পর এই যে সামনে যজ্ঞ বেদিটা রয়েছে তার আশেপাশে এত সুন্দর করে চেয়ার দিয়ে সাজানো রয়েছে যাতে এই প্রাকৃতিক সৌন্দর্যটা সবাই ভোগ করতে পারে। তার জন্য আমরাও সেটাকে না মিস করে আমরা তিনজন এই চেয়ারে বসে এই যে কালিম্পং শহর আর অন্যদিকে সিকিম, কাঞ্চনজঙ্ঘার রূপ আর এই মেঘ, কুয়াশা, পাহাড়ি ঠান্ডা হাওয়া সব মিলে এই সুন্দর যে প্রকৃতিটা এইটা এনজয় করার জন্য আমরা তিনজনেই একটু চেয়ারের মধ্যে বসলাম। তবে একটা জিনিস খুব মিস করছিলাম, সেটা হচ্ছে যদি একটু আদা দেওয়া চা এই জায়গাটায় হতো না তাহলে একদম 10-এ 10 হয়ে যেত। বেশ খানিকটা সময় ওইখানে কাটানোর পর এইবারে তিনজনে মিলে চলে এসেছি আর একটা দ্রষ্টব্য জায়গা, সেটা হচ্ছে শেরপা ভিউ পয়েন্ট। সিঁড়ি দিয়ে কষ্ট করে উঠে এই উঁচু ভিউ পয়েন্ট থেকে কিন্তু দারুণভাবে দেখে নেওয়া যায় একদিকে সিকিম আর একদিকে পশ্চিমবঙ্গ কি করে তিস্তা নদী তাদের দুজনকে আলাদা করেছে। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, চলুন এবার একটু নিচে নেমে যাই। নেমে গিয়ে ওই যে ওখানে মূর্তিটা রয়েছে ওর কাছে যাওয়া যাক। এই শেরপা ভিউ পয়েন্ট থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার সাথে সাথে সিকিমের সাথে সাথে রেলি নদীরও কিন্তু দারুণ একটা ভ্যালি দেখতে পাওয়া যায়। আর এই যে স্ট্যাচুটা রয়েছে এটা নিয়েও বেশ আমার কনফিউশন রয়েছে। এখানকার কিছু স্থানীয় মানুষ বললেন যে এটি বুদ্ধার মূর্তি, আর কিছু মানুষ বললেন যে এটি গুরু পদ্মসম্ভবার মূর্তি। শেরপা ভিউ পয়েন্ট দেখে এবার আমরা চলে এসেছি কালিম্পংয়ের সব থেকে উঁচু জায়গা, সেটা হচ্ছে ডেলো পাহাড়। এই ডেলো পাহাড়ে কিন্তু একটি রিসর্ট রয়েছে বা একটি কটেজ রয়েছে বলতে পারেন, সেটা হচ্ছে একটি হিল টপ কটেজ, যেখানে কিন্তু হোটেলের মতো বুকিং করে এই উঁচু জায়গাটাতে থাকতে পাওয়া যায়। আর এই ডেলো পাহাড় থেকে যে ভিউটা, সেখান থেকে নামচি, রাবাংলা সব জায়গাগুলো খুব সুন্দর করে দেখতে পাওয়া যায়। আর কাঞ্চনজঙ্ঘার যে সানরাইজ এই ডেলো পাহাড় থেকে কিন্তু একটা অন্যতম আকর্ষণ। আমরা যেহেতু এইখানে বুকিং পাইনি তাই আমরা যে ট্যুরিস্ট লজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেটা আমরা বুক করেছিলাম, যেটাকে আমরা বলেছি হিল টপ ট্যুরিস্ট লজ। সেটার একটি বিস্তারিত ভিডিও আমি আপনাদের সাথে শেয়ারও করেছি। আর এই ডেলো পাহাড়ের যে এই যে মাঠটা রয়েছে এইখান থেকে কিন্তু কালিম্পংয়ের যে প্যারাগ্লাইডিং যে অ্যাডভেঞ্চার স্পোর্টসটা হয় সেটা কিন্তু এইখান থেকেই হয়। পাইনে ঘেরা জঙ্গল, একদিকে পাহাড়ের অপরূপ রূপ
আর এই রকম কটেজ, তার সাথে এইরকম জায়গায় জায়গায় ভিউ পয়েন্ট করে রাখা রয়েছে। আর এই যে সুন্দর মাঠ যেখানে হর্স রাইডিং এবং প্যারাগ্লাইডিং করা যায়, এই জায়গাটা না এক কথায় এত সুন্দর। এখানে কিন্তু বন্ধু বান্ধবের সাথে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায়। আর ওই দেখুন, ওই যে বলছিলাম প্যারাগ্লাইডিং করে, দেখুন কি সুন্দরভাবে ওখান থেকে প্যারাগ্লাইডিং করে যে মাঠটায় নামে সেটি হচ্ছে একটি স্কুলের মাঠ, যেটি কিন্তু আজও ব্রিটিশরাই কিন্তু চালিয়ে যাচ্ছে সেই স্কুল। এতগুলো জায়গা দেখতে দেখতে কিন্তু বেশ অনেকটা সময় হয়ে গেছে এবং লাঞ্চের সময় কিন্তু বেশ পার হয়ে চলেছে। তো আমাদের ড্রাইভার সাহেব যেখানে আমাদের নিয়ে আসলেন, এটি কালিম্পং বাজারের একদম মোড়ে, মানে যেখানটা থেকে সমস্ত জায়গার গাড়ি পাওয়া যায়, সেই চক বাজারের মোড়েই কিন্তু একটি বিখ্যাত রেস্টুরেন্ট, যার নাম কারমাজ রেস্টুরেন্ট। এখানেই আজকে আমরা এইরকমভাবে যে চিলি চিকেন, মানে পাহাড়ি স্টাইলে যে চিলি চিকেন আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আজ আমরা অর্ডার করেছি। আজকে এটাই আমরা এখানে লাঞ্চ করব। কলকাতায় এই ধরনের খাবারের যা টেস্ট হয়, এক কথায় বলতে গেলে তার থেকে অনেক বেশি টেস্টি ছিল আজকের আমাদের এই লাঞ্চটা। আজকে আমি যেখানে যেখানে ঘুরলাম তার সামান্য ইতিহাস যা গ্যাদার করতে পেরেছি তা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে আর একটা নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। আর এখান থেকে ফিরে গিয়ে তো রোজকার জীবন আমি যা শেয়ার করি তা করবই। তাহলে সবাই একটু প্লিজ সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।